গুড আফটারনুন সকলকে। মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট জনকে সশ্রদ্ধ প্রণাম জানাই, দর্শকদের স্বাগত জানাই, আর আয়োজকদের ধন্যবাদ জানাই এমন একটি যুগোপযোগী আলোচনা চক্রের আয়োজন করার জন্য এবং আমাকে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের বিষয় মনুষ্যত্ব, নৈতিকতা ও মূল্যবোধের জীবন গঠন। মনুষ্যত্ব যা মানুষের সাথে জড়িত, আর মূল্যবোধ যা আমি মনে করি মূল্যবোধ হচ্ছে মানুষের হোশ। মানুষ জীবজগতের, যদি আমি মনে করি সমস্ত জীবের মধ্যে ল্যাডারে সেই সর্বশ্রেষ্ঠ জায়গায় আছে, তার কারণ হচ্ছে মানুষের মধ্যে স্নায়ুতন্ত্রের উপস্থিতি। এই স্নায়ুতন্ত্র ব্রেনের বিভিন্ন অংশের সাথে যুক্ত এবং যার দ্বারা আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি এবং সব কিছু অনেক বেশি ভালো করে বুঝতে পারি, মনে রাখতে পারি, সমস্যার সমাধান করতে পারি। যদি কোনো সমস্যা নাও থাকে তাহলে কোনো জিনিসকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারি। তো সেই জন্যে মনুষ্যত্ব, নৈতিকতা ও মূল্যবোধ মানুষের সাথে ভীষণভাবে জড়িত বলে আমরা মনে করি। এবারে এই যে নিউরাল কমপ্লেক্সিটি, এই যে ব্রেনের এত কাজের কথা আমি বললাম, মনে রাখা, সমস্যা সমাধান করা, এই যে নিউরাল কমপ্লেক্সিটি, এর থেকে মানসিক 3 ধরনের প্রক্রিয়া তৈরি হয়। এগুলো সবগুলোই মূল্যবোধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই 3 ধরনের প্রক্রিয়ার কথা যদি নাম করি, সেগুলো হলো কগনিশন, কোনেশন আর আফেকশন। কগনিশন হচ্ছে আমাদের বুদ্ধি। এই যে আজকে ধরুন একটা সেমিনার, একটা আলোচনা চক্র হচ্ছে, এখানে আমাকে কিছু বলতে হবে, একটা বিষয় দেওয়া হয়েছে, আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, আমি একটা জায়গায় বসেছিলাম, আমার নাম বলা হলো, আমি সেখান থেকে উঠে এসে মঞ্চে আসলাম। এই সবগুলো আমার বুদ্ধি আমাকে চালিত করলো। আফেক্ট হচ্ছে এই যে আমার ভালো লাগা, আজকে আমি এসছি এত মানুষের সামনে, আমি দুটো কথা বলছি, এটা হচ্ছে আমার আফেক্ট, আমার ইমোশন। আর কোনেশন হচ্ছে অ্যাকশন। তাহলে মানুষের যে ব্যবহার বা অ্যাকশন, সেটা কগনিশন এবং আফেকশন দুটো দ্বারাই পরিচালিত। এবার এই যে কগনিশন, কোনেশন আর আফেকশন, এগুলো সবই কিন্তু আমাদের সজাগ, সচেতন মনের ক্রিয়া। মূল্যবোধকে ধরতে গেলে আর একটু গভীরে যেতে হবে এবং আমাদের ফাদার অফ সাইকো অ্যানালিসিস সিগমন্ড ফ্রয়েডের কথা এক্ষেত্রে না বললেই নয়। যে সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন যে আমাদের মনের যে 3টে স্তর আছে, তার মধ্যে এই যে সচেতন, যেখানে আমি বললাম যে কগনিশন, কোনেশন আর আফেকশন, এই 3টে উপস্থিতি, এই কনশাস মাইন্ডটার অংশটা সব থেকে ছোট। সব থেকে বড় যে জায়গাটা নিয়ে আছে সে হচ্ছে আনকনশাস। আর এই দুটোর মাঝখানে একটা পোর্শন আছে, তাকে আমরা প্রথমে ফ্রয়েড বলেছিলেন সাবকনশাস, তারপরে উনি বলেছেন প্রিকনশাস। তো এই জিনিসগুলো আমি কেন বলছি মূল্যবোধের আলোচনায়, তার কারণ হচ্ছে এই যে আনকনশাস মাইন্ড, এই আনকনশাস মাইন্ড মেজরলি হচ্ছে আমাদের ইনস্টিংচুয়াল ড্রাইভ দিয়ে তৈরি। আমরা যা চাইছি, যখন যেটা মনে হচ্ছে আমরা সেটা করছি, কোনো যুক্তি মানছি না, কোনো বিবেচনা করছি না, ডিলে করতে চাইছি না, এক্ষুনি চাইছি, এক্ষুনি আমরা সেটা আনতেও চাইছি। দেখুন আজকালকার দিনের অনেক আচরণ আপনি হয়তো এই ধরনের ক্রিয়ার সাথে মিল খুঁজে পাবেন। একটু কয়েকটা উদাহরণ দিই, তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। সোশ্যাল মিডিয়াতে অনেক সময়তেই আমরা দেখি যে 1 মাসে 5 কেজি ওজন কমান, 6 মাসে কি করে আপনার জীবনে সাফল্য আসবে, 7 দিনে কি করে আপনি ফর্সা হবেন। তার মানে কোনো একটা জিনিসের মূল্য বোধ করার সময়টাই আমি দিচ্ছি না। তো আমি যদি এই মূল্য বোধ করার সময়টা একটা মানুষকে না দিই, চটজলদি কুইক ফিক্সের মধ্যে যাই, তাহলে তো আমি কোনো জিনিসের মূল্য বুঝতেই পারবো না। তাহলে ঈদ, যেটা কথা সংস্কৃত ইদম থেকে এসছে, তার কাজ হচ্ছে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন। আমার যেটা চাই আমি সেটা এক্ষুনি যেন পেয়ে যাই, আমি কোনো ওয়েট করতে পারবো না।
এই যে ঈদের কনসেপ্ট, এটাই আজকে সমাজে অনেক বেশিভাবে পরিচালিত, প্রতিফলিত রাদার আমি বলবো। এবার বলি মূল্যবোধটা একদম শুরু হয় কোথা থেকে? মূল্যবোধটা একদম শুরু হয় এই ঈদের সাথেই আরেকটা জায়গা আমাদের আছে, সেটাকে বলে সুপার ইগো। এই সুপার ইগোকে আমরা বলি ইনকর্পোরেশন অফ দ্য প্যারেন্টাল কনসেপ্টস অর ইনস্ট্রাকশনস। একদম যখন একটা ছোট বাচ্চা, সে মূল্যবোধ জানে না, কি করা উচিত সে জানে না, সে কি জানে, তার মা বাবা তাকে যেটা বলে দিচ্ছে তার সেটাই করণীয়। তার মা বাবা, তারপর তার ঠাকুরদা ঠাকুমা, বা ধরুন আরেকটু বড় হলে সে যখন শিক্ষক শিক্ষিকা, তারা তাকে বলে দিচ্ছে এটা করো এটা করো না। একটা বাচ্চাকে যখন আমরা স্কুলে পাঠাচ্ছি, অন্যের পেন্সিলে হাত দিও না, তোমার যতই পছন্দ হোক ওর বইটা যেন নিজের ব্যাগে ঢুকিয়ে নিও না। একটা গল্পের বই হোক, একটা ইরেজার হোক, একটা শার্পনার হোক, ভীষণ পছন্দের হলেও সেটা যেন নিও না। এই যে উচিতের শিক্ষা, এটা কিন্তু আমরা প্রথমে পাই হচ্ছে আমাদের পেরেন্টসদের থেকে, বা এল্ডার্সদের থেকে, বা গার্ডিয়ানদের থেকে। কেন এগুলো আমরা তখনও শুনি? তার কারণ তখন অবধি আমাদের যে ইগো, যে আমাদের ডিসিশন মেকার অফ পার্সোনালিটি, তখনও কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়, তখন অবধি তৈরি হয়নি। তখন আমরা যা ইনস্ট্রাকশন পাচ্ছি সেটাই করি। তারপর আমরা বড় হই এবং আমাদের ইগো পরিণত হয়। তখন ঈদ থেকে যে জিনিসগুলো আমাদের আসছে যে এক্ষুনি করা উচিত, সুপার ইগো আমাদের বলে না, একটু অপেক্ষা কর, এটা অপেক্ষা করা উচিত, এটা এখনই করো না, এটা করা উচিত নয়। আর ইগো এই দুজনের মধ্যে ব্যালেন্স রক্ষা করে, কখনো জিনিস মেনে নেয়, কখনো জিনিস মেনে নেয় না। তো এই মূল্যবোধের জিনিসটা করতে গেলে, আমি একজন শিক্ষিকা, আমি অনেক সময়তে শুনি আমাদের স্টুডেন্টরা বলে, ম্যাম ভালো লাগছে না, ইচ্ছা করছে না। আমি মনে করি এই ভালো না লাগা, ইচ্ছা না করাটা সজাগ সচেতন মন বলতে পারে না। ভালো না লাগা বা ইচ্ছা না করার থেকেও অনেক বেশি দরকারি হচ্ছে প্রয়োজন, নিড অফ দ্য আওয়ার। আমি এই খুব রিসেন্ট এপিসোড, যেহেতু আমি একজন সাইকোলজিস্ট এবং প্র্যাকটিস করি, ক্লায়েন্ট দেখি, অনলাইনে একজন পেশেন্টের সাথে কথা হচ্ছে, একটি মেয়ে, 19-20 বছর বয়স। উনি বলছে কলেজে পড়ে, তার সামনেই পরীক্ষা, এই মাসেই পরীক্ষা, তার প্রচুর অভিযোগ তার মা বাবার প্রতি। তো সে বলছে যে আমার পড়তে ভালো লাগছে না, আমার বাবা আমাকে এটা দেয়নি, মায়ের থেকে এটা পাইনি, দিদি চাকরি পেয়ে গেছে, সে এখন সেটাকে বিভিন্নভাবে দেখাচ্ছে, সে এটা করতে পারবে, আমি পারবো না। আমি 8 ঘন্টা তার সমস্ত কথা শুনলাম। আমি তাকে একটা প্রশ্ন করলাম, সব বুঝলাম, তো তোমার যে এ মাসে পরীক্ষা, সেই সম্পর্কে তোমার কি প্ল্যান, তুমি কি করতে চাইছো? এই যে তুমি আমাকে বলো যে তুমি একটা ভালো রেজাল্ট করে বাড়ি থেকে চলে যাবে, হায়ার স্টাডিজ করবে, এদের সাথে আমি থাকতে পারবো না। আচ্ছা বুঝলাম, তুমি একজন অ্যাডাল্ট, তো তোমার প্ল্যানটা কি, তোমার এক্সিকিউশনটা কি, তোমার প্ল্যান অফ অ্যাকশনটা কি? তখন বললো জানি না, ভাবিনি। তার মানে দেখুন, ওই যে আমি বলছিলাম কগনিশন, কোনেশন আর আফেকশন, ওর কোনেশন, ওর অ্যাকশনটা অনেক বেশি ইমোশন দ্বারা পরিচালিত, কগনিশন দ্বারা নয়। আজকের অনেকটা সময় আমরা দেখি যে অনেকে সময় অপচয় করছে। অনেক বাচ্চাকে যদি বলা হয় যে তোমাকে যে পকেট মানিটা দেওয়া হবে, তুমি যদি রোজ সেই পকেট মানি থেকে একটু করে নিয়ে জানলার বাইরে ফেলে দাও, রাজি আছো? রোজ 10 টাকা 20 টাকা ফেলে দিলে, সে বাচ্চাটা বলবে তুমি কি পাগল, টাকা কেউ ফেলে? তো টাকা যেটা ট্যাঞ্জেবল, যেটা হাতে আমরা দেখতে পাই, ধরতে পারি, সেটার মূল্য আছে, কিন্তু সময়, সেটা কিন্তু অপচয় হয়েই চলেছে। তো এই প্রতিটা জিনিসই কিন্তু আমাদের মূল্যবোধের পরিচায়ক, এবং সবটার সাথেই আমাদের চরিত্রে গঠনের এবং আমাদের পরিবার পরিজনদের ভীষণ বড় গুরুত্ব আছে এই সব কিছুর মধ্যে। আমাদের এখনকার, আমি যেহেতু কলেজে পড়াই এবং ক্লায়েন্ট ডিল করি, এখনকার যে জেনারেশনকে আমি দেখি, তাদের মধ্যে অনেক সময়তেই মনে হয় যে মূল্যবোধের অভাব। হয়তো কোথাও এতটা পেসিমিস্টিক হওয়া আমাদের উচিত নয়, হয়তো এটা অভাব নয়, হয়তো আমাদের জেনারেশনকেও আমাদের আগের জেনারেশন বলতে এই জেনারেশনের মূল্যবোধ নেই। সেই একই জিনিস আমরাও আজকে আমাদের নেক্সট জেনারেশনকে বলছি। আমরা আশাবাদী, যেহেতু আমরা সাইকোলজিস্ট, আমরা মনে করব যে আমরা যে আমাদের মূল্যবোধ, এই যে আমরা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে আমরা পাঠিয়ে দিতে পারি, সেটা আমরা পরবর্তী জেনারেশন সেটাকে বয়ে নিয়ে চলবে।
এই মূল্যবোধের শিক্ষাটা বাড়ি থেকে শুরু হয়, সেটাই হওয়া উচিত। মানুষের একটা বড় হওয়ার পিছনে মা বাবার ঘেরাটোপে থাকা, তাদের শাসন, অনেক সময়তে এই যে সুপারিগো, এই যে বললাম যে ইনকর্পোরেশন অফ দ্য প্যারেন্টাল ভয়েস, পরবর্তীকালে হয়তো মনে হতেই পারে যে আমি যেগুলো শিখেছিলাম, মা বাবা যেটা শিখিয়েছিলেন, এখন হয়তো অতটা যুগোপযোগী নয়, তখন সেটাকে পরিবর্তন করাই যেতে পারে। আবার একটা ক্লিনিক্যাল উদাহরণ দিই, যে একটা ছোট বাচ্চাকে তার মা বাবা বলে দিতে পারে যে এখন তুমি বাংলা পড়ো, এখন তুমি বায়োলজি পড়ো, কি এখন তুমি ম্যাথস পড়ো, কখন কোনটা পড়বে। কিন্তু একটা ক্লাস 11 আর 12-এর বাচ্চা বা একটি ছেলে বা মেয়ে যদি বসে থাকে যে তার মা বা বাবা তাকে বলে দেবে যে কখন কোনটা পড়তে হবে, তখন তো আমরা বলবো যে কোথাও একটা কিন্তু তারতম্য হচ্ছে। সেই মা বাবাও নিজের জায়গাটা ছাড়তে পারছেন না। আমি শুনেছি এরকম যে একটা ক্লাস 12-এর ছেলে, সে বলছে আমি তো জানি না আজকে সন্ধ্যাবেলা কি পড়বো, মা যা বলে দেবে তাই পড়বো। মা বলছেন আমার তো একমাত্র ছেলে, আমি তার কথাটা ভাববো না, তো আমি তো তার ভালোর জন্যই তারটা করে দিচ্ছি। এই ভালো করতে গিয়ে তার ডিসিশন মেকিংটা কিন্তু বড় রকমভাবে ধাক্কা খাচ্ছে। তো অ্যাজ প্যারেন্টস, অ্যাজ টিচার্স, অ্যাজ গার্জিয়ানস, আমরা যখন কি ধরনের কোন জায়গায় কিভাবে মূল্যবোধকে আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে নিয়ে যাব, কখন কোনটা করা উচিত সেই বোধটা দেওয়া, সেটাও কিন্তু একটা মূল্যবোধের অংশ। আমাদের অনেক আজকে বিশিষ্ট মাননীয় অতিথিরা আছেন, তারা অনেক মূল্যবোধ নিয়ে তাদের আলোচনা আমরা শুনব এবং আমরা আশা রাখব যে আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই এই মূল্যবোধকে ধরে রাখবে। ধন্যবাদ।